হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বিগর। আমি তোমাদের রসায়নের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা এবং রাসায়নিক গণনার সেকেন্ড লেকচার নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি আমার আগের লেকচারটি না দেখে থাকো, ওইটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আগে ওইটা চেক করবা, তারপর এইটাতে চলে আসবা। এখন আজকে আমি কি পড়াবো? প্রথমেই শুরু করব মোলার দ্রবণ নিয়ে। মোলার দ্রবণ। এখন মোলার দ্রবণটা কি? ধরে নাও তোমার কাছে একটা পাত্র আছে। এই পাত্রের আয়তন ধরে নাও 1 লিটার, 1 লিটার অথবা 1000 ml দেয়া আছে তোমার কাছে এটা। এখন এই পাত্রে যদি আমরা কোনো 1 মোল পদার্থ যদি দিয়ে দেই, এই পাত্রের মধ্যে 1 মোল পদার্থ দিয়ে দেই এবং টেম্পারেচারটা নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা, অর্থাৎ আমরা ধরে নিব যে আমাদের তাপমাত্রার কোনো চেঞ্জ হচ্ছে না। এখন আমাদের তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না এবং আমাদের 1 লিটার দ্রবণে যদি 1 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণটাকে কি বলা হয়? 1 মোলার দ্রবণ অথবা মোলার দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার অথবা 1000 ml দ্রবণে যদি 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে মোলার দ্রবণ বলা হয়। সেই দ্রবণকে কি বলা হয়? মোলার দ্রবণ বলা হয়। এখন আমরা আগের মতো সেম পাত্রে যদি 2 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে, তাহলে ওই সময় কি বলা হবে? ধরে নাও যে 2 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে সেইটাকে 2 মোলার দ্রবণ বলা হয়। 2 মোলার দ্রবণ বলা হয়। যদি 5 মোল দ্রবীভূত থাকে, তাহলে কি বলা হবে? 5 মোলার দ্রবণ। এই সকল ক্ষেত্রে আমরা নির্দিষ্ট তাপমাত্রা কেন বলি? নির্দিষ্ট তাপমাত্রা বলার কারণ নির্দিষ্ট তাপমাত্রা বলার কারণ হলো, তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, ধরো আমরা এখানে তাপ দিলাম, কোনো একটা দ্রবণ আছে, দ্রবণকে আমরা তাপ দিলাম। এখন তাপ দেওয়ার ফলে কি হয়? তাপ দেওয়ার ফলে এই যে দ্রবণে যে অণুগুলো আছে, অণুগুলোর আয়তন বেড়ে যায়। এই জন্য তাপ দেওয়ার ফলে যেহেতু আয়তন বেড়ে যায়, তাহলে সেই দ্রবণটা আর 1 লিটার থাকে না। এই জন্য আমরা সবসময় ধরে নেব যে আমাদের তাপমাত্রাটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় আছে এবং তাপমাত্রার কোনো পরিবর্তন হইতেছে না। কারণ বলে দিচ্ছি যে তাপমাত্রা পরিবর্তন হলে এই যে দ্রবণটা আছে না, দ্রবণটার আয়তন বেড়ে যাবে। এই জন্য আমাদের রাখতে হবে কি, 1 লিটার। যদি দ্রবণের আয়তনটা যদি 1 লিটার না হয়, তাহলে আমরা ওইটার মোলারিটি বের করতে পারবো না। কারণ মোলার দ্রবণ তৈরি করার জন্য
মোলার দ্রবণ তৈরি করার জন্য অবশ্যই 1 লিটার দ্রবণ থাকতে হবে, এছাড়া মোলার দ্রবণ তৈরি করা যাবে না। তোমরা জানো কি দ্রবণের মধ্যে দুইটা উপাদান আছে, একটা হলো গিয়ে দ্রাবক এবং একটা হলো গিয়ে দ্রব। তাহলে দ্রবণ ইজ ইকুয়ালস টু দ্রাবক প্লাস দ্রব। এখন ধরে নাও যে একটা পাত্রে তোমার কাছে দেয়া আছে 96 গ্রাম H2SO4 আছে, H2SO4 আছে। এখন তোমাকে 1 মোলার দ্রবণ তৈরি করতে হবে। এখন 1 মোলার দ্রবণ তৈরি করতে তোমাদের কাছে 1 মোল পরিমাণ দ্রব থাকতে হবে। যেহেতু আমাদের কাছে H2SO4 এর গ্রাম এককে দেয়া আছে, তাই আমরা ইজিলি বের করতে পারবো কি, আমরা কি জানি N ইকুয়ালস টু W/M। এখানে W কত দেয়া আছে 98, এবং আমরা H2SO4 আণবিক ভর কত, আণবিক ভর হলো গিয়ে 98, তাহলে কত আসে 1 মোল। তাহলে আমাদের দিয়েই দেয়া আছে যে আমাদের কাছে 1 মোল পরিমাণ H2SO4 এই পাত্রে আছে। এখন বলছে যে 1 মোলার দ্রবণ তৈরি করতে হবে। এখন যেহেতু আমাদের কাছে এতটুকু পরিমাণ H2SO4 এখানে দেয়া আছে, এবং অবশ্যই আমাদের পানি যোগ করতে হবে, পানি যোগ না করলে তো আমরা 1 লিটার বানাতে পারবো না। ধরুন আমরা এখানে পানি ঢেলে দিলাম, এবং পানি এবং এই অংশটুকু সহ আমাদের আয়তন কত হলো, আয়তন হলো 1 লিটার। এখন তোমাদের প্রশ্ন, এখানে পানির পরিমাণ কত, আমাদের কাছে এতটুকু পরিমাণ H2SO4 দেওয়া আছে, এবং 1 লিটার বানানোর জন্য বাকি অংশটুকু আমরা পানি দিয়ে পূর্ণ করে দিলাম এই পাত্রটাকে। যেহেতু আমরা জানি কি দ্রবণ সমান সমান কি দ্রাবক প্লাস দ্রব, আমাদের কাছে দ্রব দেওয়া আছে তো, এবং বের করতে হবে কি দ্রাবক। তাহলে দ্রবণ থেকে দ্রবটা বিয়োগ দিলেই তো দ্রাবক চলে আসবে। তাহলে দ্রাবক হবে কত 1 লিটার, অর্থাৎ 1000 থেকে আমরা কত বিয়োগ দিব 98, তাহলে আমাদের কাছে কত আসে 902 এত ml। এবং এটা পানি, আমরা জানি কি পানি একটি দ্রাবক, তাই আমাদের দ্রাবক দিয়ে এই পুরো পাত্রটায় আয়তন 1 লিটার বানিয়ে নিতে হবে, তাহলে আমরা মোলার দ্রবণ অথবা 1 মোলার দ্রবণ আমরা তৈরি করতে পারবো। এখন একটা দ্রবণ গাঢ় অথবা লঘু হবে আমরা কিভাবে বুঝবো? ধরেন আমাদের কাছে পাত্র আছে, এখন এই পাত্রে কিছু পরিমাণ পানি আছে, এবং আমরা ধরে নাও যে আমরা 10 মোল H2SO4 এটাতে যোগ করলাম। এখন 10 মোল কিন্তু অনেক, তাই আমাদের এটা কিন্তু আবার দ্রব, দ্রাবকটা হলো কি পানি হলো গিয়ে দ্রাবক, এবং এটা হলো গিয়ে দ্রব। এখানে 10 মোল H2SO4 এটা কিন্তু অনেক, এবং পানিটা খুব কম আছে। আমাদের এখানে আয়তনটা কত 1 লিটার, এবং আমাদের কাছে 10 মোল H2SO4 আছে, অর্থাৎ 10 মোল H2SO4 10 মোল H2SO4 10 মোল H2SO4 এ 10 ইন্টু 98 গ্রাম H2SO4 আছে। তাহলেই বুঝতে পারতেছো যে এখানে H2SO4 এর পরিমাণটা অনেক বেশি এবং পানির পরিমাণটা অনেক কম। তাই সাধারণত যদি কোনো দ্রবের পরিমাণ যদি বেশি হয়, তাহলে সেই দ্রবণটাকে আমরা সবসময় বলি কি গাঢ় দ্রবণ। এবং এই যদি ধরে নাও যে এখানে 0.01 মোল H2SO4 এখানে দেয়া আছে, এখানে দেখতে পারতেছো যে তোমাদের দ্রবের পরিমাণটা খুবই কম। যেহেতু দ্রবের পরিমাণটা খুবই কম, এই জন্য এই দ্রবণটাকে কি বলা হবে লঘু দ্রবণ। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমরা মোলারিটি নিয়ে আলোচনা করব।
মোলারিটি হলো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত পরিমাণ অথবা যত মোল বলতে পারো, যত মোল দ্রব দ্রবীভূত থাকবে সেইটাকেই ওই দ্রবণের মোলারিটি বলা হয়। সংজ্ঞায় চলে যায়। মোলারিটি 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 হলো গিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে তাকে সেই দ্রবণের মোলারিটি বলে। এখন মোলারিটির মধ্যে অনেক টাইপ আছে। তোমরা জানো 1 মোলার আছে, তারপর কি আছে সেমিমোলার। এখন সেমিমোলার দ্রবণে 1 লিটারে কত মোল দ্রবীভূত থাকবে? 0.5 মোল থাকবে। তারপর আছে কি ডেসিমোলার এবং ডেসিমোলারে কত? 0.1 মোল দ্রবীভূত থাকবে। তারপর আছে সেন্টিমোলারে 0.01 মোল দ্রবীভূত থাকবে। এবং এই যে 1 লিটারে এত পরিমাণ মোল দ্রবীভূত আছে, অর্থাৎ এত পরিমাণ মোল দ্রবীভূত আছে, এবং মোলারিটিকে আমরা একটা একক দ্বারা প্রকাশ করি। এটা হলো গিয়ে মোলারিটির একক। মোলারিটির একক হলো গিয়ে মোলার, অথবা তুমি এটাকে চাইলে বোরাতের এম দ্বারা প্রকাশ করতে পারো, এত মোলার। অর্থাৎ যদি তোমাদের কাছে দেয়া থাকে যে 1 লিটার দ্রবণে 1 মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে, তাহলে এই পদার্থের অথবা এই দ্রবণের মোলারিটিটা কত, তাহলে তোমাদের আনসার কত আসবে? 1 মোলার। কারণ আমরা কি জানি মোলারিটির একক হলো গিয়ে মোলার। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা মোলারিটি সংক্রান্ত যে অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রটা জানার প্রয়োজন সেটা নিয়ে কিছু আলোচনা করব। এটা জানার জন্য প্রয়োজনীয় সূত্রটা হলো W/SMV/1000। এখন W হলো গিয়ে কি? গ্রামে প্রকাশিত ভর। S হলো গিয়ে মোলারিটি এবং M হলো গিয়ে বোরাতের M হলো গিয়ে আণবিক ভর। এটাকে আবার মোলার হিসেবে চিন্তা করো না। এবং V হলো গিয়ে ml এককে প্রকাশিত আয়তন। এতটুকু যদি তোমাদের প্রশ্নে দেওয়া থাকে অথবা তোমরা যদি এতটুকু বের করতে পারো, এখানে ভেরিয়েবল কয়টা আছে? 4টা। এখানে যে কোনো 3টা যদি তুমি কোনোভাবে বের করতে পারো, তাহলে অপরটা তুমি ইজিলি বের করতে পারবা। এই সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবা। মোলারিটি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো করার জন্য এই সূত্রটা খুবই প্রয়োজন। এটা নোট ডাউন করে রাখো। এখন আমরা মোলারিটি সংক্রান্ত বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে দেখো, এখানে বলে দেওয়া আছে 2 লিটার আয়তন বিশিষ্ট পাত্রে 20 গ্রাম H2SO4 থাকলে দ্রবণের মোলারিটি কত? এখন দেওয়া আছে কি ইনফরমেশন দেওয়া আছে কি 2 লিটার আয়তন এবং 20 গ্রাম H2SO4 দেওয়া আছে।
এখন আমাদের দ্রবণের মোলারিটি অর্থাৎ এস ইকুয়ালস টু ওয়াট, এটা আমাদের বের করতে হবে। আমরা সূত্র জানি কি, সলিউশনে চলে সূত্র ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি ডিভাইডেড বাই 1000। আমাদের ডাব্লিউ এর মান দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। ডাব্লিউ এর মান কত? 20। এস এর মান আমাদের জানা নেই, এটা বের করতে হবে, তাই এস দেওয়া নেই, রেখে দিলাম। এম আণবিক ভর, H2SO4 আণবিক ভর আমাদের জানা আছে 98, এবং ভি কত দেওয়া আছে? 2 লিটার। কিন্তু আমাদের সূত্রে আমরা কি বলছিলাম, ভিটা হলো গিয়ে ml অর্থাৎ মিলিলিটার এককের প্রকাশিত। এখন আমাদের কাছে মিলিলিটার দেয়া নেই, লিটারে দেয়া আছে। আমরা জানি কি 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার, আমাদের কাছে 2 লিটার দেয়া আছে, তাই 2 ইন্টু 1000 এবং ডিভাইডেড বাই কত? 1000। তাহলে আমাদের আনসারটা কত আসে? 1000 1000 ক্যান্সেল হয়ে যায় এবং থাকে কত? এস ইন্টু 196। তাহলে আমাদের আনসারটা চলে আসছে। আনসারটা হলো গিয়ে 20 ডিভাইডেড বাই 196, এটাই হলো গিয়ে আনসার। এবং এটার এককটা কি, এককটা দিতে তোমরা ভুলবা না, এটার একক হলো গিয়ে মোলার। এখন আমরা আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে কি বলে দেওয়া আছে, 25 ml আয়তন বিশিষ্ট পাত্রে 0.5 মোল H2SO4 থাকলে দ্রবণের মোলারিটি কত? এখানে ইনফরমেশন কী কী দেওয়া আছে, আগে ইনফরমেশন যেগুলো আছে এগুলোকে আন্ডারলাইন করে রাখবা। এখানে 25 ml আয়তন দেওয়া আছে 25 ml, এবং পাত্রে বলে দেওয়া আছে 0.5 মোল H2SO4 আছে। এখন আমাদের সূত্রে কি মোলের কোনো কিছু আছে? না, আমাদের কি দেওয়া আছে, W is equals to SMB ডিভাইডেড বাই 1000। এখন আমরা চাইলে এই মোলকে আমরা ডাব্লুতে নিয়ে যেতে পারবো। এটা আমরা সলিউশনে চলে, আমরা কি জানি N ইকুয়ালস টু W ডিভাইডেড বাই M। তাহলে W ইকুয়ালস টু NM। এখন N কত দেয়া আছে? 0.5, এবং M দেয়া আছে কত? H2SO4 আণবিক ভর কত? 98। তাহলে এটা আমাদের কত আসছে? এটা গ্রাম, আমরা এখানে রেখে দিলাম। ডাব্লিউ এর মান আমরা বের করে ফেলছি। এখন জাস্ট আমরা সূত্রটা প্রয়োগ করব, ডাব্লিউ ইকুয়ালস টু এস এম ভি ডিভাইডেড বাই 1000। এখন আমাদের কাছে ডাব্লিউ এর মান জানা আছে, সব কিছুই জানা আছে, জাস্ট এস এর মানটা জানা নাই। তাহলে ডাব্লিউ এর মানটা কত? 0.5 ইন্টু 98। এস এর মান জানা নেই, এম কত? 98, এবং ভি কত দেওয়া আছে? 25 ml। এই 25 যেহেতু ml এ দেওয়া আছে তাই আমাদের কিছু করতে হইতেছে না, ডিভাইডেড বাই 1000। এখন এখানে 98 আর 98 কাটা যায়, এবং বাকিটা আনসার কত আসবে? আর যদি গুণ করে দাও এবং ভাগ করে দিলেই আনসার চলে আসবে। 1000 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 25, এবং এককটা দিতে বলবো না। এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এখানে কি বলে দেয়া আছে, 2 মোল H2SO4 দ্রবণ নিয়ে সেন্টিমোলার দ্রবণ তৈরি করতে কি প্রয়োজন? এখানে ইনফরমেশনগুলো কি দেয়া আছে, এখানে 2 মোল H2SO4 দেয়া আছে এবং বলছে কি সেন্টিমোলার অর্থাৎ মোলারিটি দেয়া আছে। এখন কি প্রয়োজন? মোল থেকে আমরা অবশ্যই গ্রামে প্রকাশিত ভরে আমরা নিতে পারবো, এবং আমাদের মোলারিটি দেয়া আছে, তাই আমাদের কাছে জানা নাই এটা কি, আণবিক ভর তো আমরা এমনিতেই বের করতে পারবো, আমাদের জানা নাই হলো গিয়ে আয়তন। তাই আমরা যদি আয়তনটা বের করতে পারি তাহলেই আমাদের প্রশ্নের আনসারটা চলে আসবে। এখন প্রথমে আমাদের কাজ কি, মোল থেকে ডাব্লুতে নিয়ে যাওয়া, অর্থাৎ N ইকুয়ালস টু W ডিভাইডেড বাই M। N এর মান দেওয়া আছে 2, এবং W আমাদের বের করতে হবে, এবং আণবিক ভর তো আমাদের জানাই আছে 98। তাহলে W সমান সমান 196 গ্রাম। তোমরা একক দিতে বলবা না, অনেক সময় স্যাররা মার্কেটে দিতে পারে। এখন আমাদের ডাব্লু বের হয়ে গেছে। সেন্টিমোলারটা কি, আমি তোমাদের আগে বলছিলাম সেন্টিমোলার এর অর্থ হলো গিয়ে 0.01 মোলার, অর্থাৎ সেন্টিমোলারটা হলো গিয়ে মোলারিটি, এবং এটা হলো গিয়ে 0.01 মোলার।
তাই আমাদের সব কিছু জানা আছে, এখন জাস্ট আমাদের আয়তন বের করতে হবে। আমরা সূত্র কি জানি মোলারিটি সংক্রান্ত ম্যাথ করার জন্য? W ইকুয়ালস টু SMV ডিভাইডেড বাই 1000। এখন আমাদের কাছে W জানা আছে, Wটা বসাই দিই 196, Sও দেওয়া আছে 0.01, M 96, ভলিউম জানা নাই ডিভাইডেড বাই 1000। এখন আমরা জাস্ট আয়তনটা বের করে ফেলতে পারবো। তাই আমাদের কি আসে 196 ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.01 ইন্টু 90, এত ml। এটা কিন্তু ml এ বের হয়েছে, কারণ আমরা কি এখানে কি ml অর্থাৎ মিলিলিটার এককে প্রকাশিত আয়তন, এখানে আমরা v কে ml এককের প্রকাশিত আয়তন দ্বারা চিহ্নিত করছি। তাই এটা হলো গিয়ে আনসার। আশা করি বুঝতে পারছো এটা। এখন আজকে লাস্ট ম্যাথ আমি সলভ করে দিব। এখানে কি বলে আছে, একটি দ্রবের বাষ্প ঘনত্ব 50 এবং এই দ্রবের 0.5 মোল দিয়ে সেমিমোলার দ্রবণ তৈরি করতে কি প্রয়োজন। এখানে ইনফরমেশনগুলো কি দিয়ে আছে, বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে 50, এবং এই দ্রবের 0.5 মোল দেওয়া আছে, এবং বলেছে কি ওরা সেমিমোলার দ্রবণ তৈরি করবে, সেমিমোলার দ্রবণ তৈরি করবে। এখন আমাদের কাছে এস দেওয়া আছে, এই মোল থেকে আমরা অবশ্যই ডাব্লিউতে যেতে পারবো। এবং বাষ্প ঘনত্বটা কি, বাষ্প ঘনত্বের সাথে আমাদের আণবিক ভরের সম্পর্কটা জানতে হবে, না হলে আমরা এই ম্যাথটা করতে পারবো না। তাহলে আমরা এই ম্যাথটা সলভে চলে যাই। এখানে আমাদের বের করতে হবে কি, আয়তনটা শুধু বের করতে হবে। আমরা বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর এ যেতে পারবো, কারণ একটা বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক দিয়ে আমরা আণবিক ভর বের করতে পারবো। তাই আমাদের সব কিছু বের করতে পারলে আমাদের জাস্ট বের করতে হবে লাস্টে আয়তনটা। তাহলে আমরা প্রথমে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের সম্পর্কে চলে যাই। আণবিক ভর হলো গিয়ে বাষ্প ঘনত্বের দ্বিগুণ, বাষ্প ঘনত্বের দ্বিগুণ হলো গিয়ে আণবিক ভর। তাহলে আমাদের বাষ্প ঘনত্ব যেহেতু দেওয়া আছে, আমরা আণবিক ভরটা বের করতে পারবো 2 × 50 = 100। এখন আণবিক ভরটা আমাদের বের হয়ে গেছে। এখন আমাদের মোল দেওয়া আছে, এটা থেকে ডাব্লুতে আমরা বের করতে পারবো n = W/m। তাহলে ডাব্লু কত আসে, আণবিক ভরটা আমরা বের করছি, এখানে m এর মান কত 100, তাই 100 সাথে n গুণ করলেই আমাদের ডাব্লিউ এর মানটা চলে আসবে 0.5 × 100 = 50 গ্রাম। আণবিক ভরের কোনো একক নাই, কিন্তু এই যে মোলের একক হলো গিয়ে MOL, অথবা MOL লিখতে পারো। ডাব্লিউ এর একক হলো গিয়ে গ্রাম, জি দ্বারা প্রকাশ করি আমরা। এবং আমাদের মোলারিটি দেওয়া আছে। সেমিমোলারটা কি, সেমিমোলার হলো গিয়ে 0.5 মোলার দ্রবণ। সব কিছুই জানা আছে, এখন জাস্ট আমরা আয়তন বের করবো। আমরা কি জানি W = SMV ডিভাইডেড বাই 1000। তাহলে W এর মান কত 50, S আমাদের কত 0.5, M 100, এবং V আমাদের জানা নেই, এটা বের করতে হবে ডিভাইডেড বাই 1000। তাহলে আমরা এখন ইজিলি V এর মানটা বের করতে পারবো। V = 50 × 1000 ডিভাইডেড বাই 0.5 × 100, এত ml। এটাই আমাদের আনসার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।